দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন। সন্তানের স্বাস্থ্যের যত্ন নেওয়া বাবা মায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো শিশুদের প্রস্রাবের সংক্রমণ বা ইউরিন ইনফেকশন নিয়ে। সাথে আছেন শিশু ও শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহাবুদ্দিন মাহমুদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। স্যার, আমরা তো প্রায়ই শুনে থাকি যে আমাদের বড়দের ইউরিন ইনফেকশন হয়েছে, তো বড়দের মতো কি শিশুদেরও ইউরিন ইনফেকশন হতে পারে? জন্মের পর থেকে যে কোনো বয়সেই হতে পারে, কিন্তু আমরা জানি যে 1.5-2 বছর বয়স হওয়ার আগে তো বাচ্চারা কথাই বলতে পারে না। তাহলে তাদের লক্ষণগুলো আমাদেরকে, আমরা যারা চিকিৎসা করি চিকিৎসক, আমরা তারা বুঝে নিতে হয় যে এই লক্ষণগুলো শিশুর ইউরিন ইনফেকশনের সাথে জড়িত হতে পারে। যেমন 2 বছর পর্যন্ত প্রায় দেখা যায় যে বাচ্চাদের যে কোনো ইনফেকশনের মানে লক্ষণ হচ্ছে গায়ে জ্বর আসা, বাচ্চাটা একটু খিটখিটে হয়ে যাওয়া, বাচ্চারা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, অকারণেই কান্নাকাটি করে। তো এখন এটা দেখে আসলে বলা যাবে না যে বাচ্চাটার ঠিক কোন জায়গায় ইনফেকশন হয়, তবে একটা ইনফেকশন হয়েছে এটা আমরা ধারণা করতে পারি। তখন আমরা প্রস্রাবের যে পরীক্ষাগুলো আছে সেগুলো করে যদি দেখা যায় যে সেখানে আমরা ইনফেকশনের অস্তিত্ব বুঝতে পারছি, তখন আমরা এটাকে ধরে নিই যে এটা বাচ্চাটার ইউরিন ইনফেকশন বা প্রস্রাবের সংক্রমণ হয়েছে। স্যার, আমরা যে ইউরিন ইনফেকশন নিয়ে কথা বলছি, তো এই ইউরিন ইনফেকশনটা আসলে কেন হয়? এটা আসলে ইনফেকশন মানেই তো হচ্ছে একটা জীবাণুঘটিত একটা ব্যাপার। যে কোনো কারণেই তার প্রস্রাবের যেই অঙ্গগুলো আছে, যেমন কিডনি আছে, 2টো নল আছে, দুদিক থেকে কিডনির থেকে ইউরিনটাকে নিয়ে আমাদের ব্লাডার বা প্রস্রাবের থলির মধ্যে জমা হয়। আমরা জানি যে যে কোনো জায়গায় যদি একটা তরল বা পানীয় যদি জমে থাকে, সেখানে একটা জীবাণু জন্মানোর একটা রাস্তা পেয়ে যায়। আমরা দেখি যে ড্রেনের মধ্যে যখন পানি জমে থাকে সেখানে বিভিন্ন রকম পোকামাকড়, মশা এরা বংশবৃদ্ধি করে থাকে। ঠিক একইভাবে যখন প্রস্রাবের রাস্তার মধ্যে কোনো রকম কিছু বাধাপ্রাপ্ত হয় বা কিছু প্রস্রাব জমে থাকার একটা সুযোগ পায়, তখন কিন্তু ইনফেকশনটা মানে জীবাণুটা সেখানে একটু বংশবৃদ্ধি করে জমে আলটিমেটলি এখানে একটা ইনফেকশন হওয়ার একটা সুযোগ থাকে। স্যার, এই লক্ষণগুলো কি ইউরিন ইনফেকশন ছাড়া অন্য কোনো শারীরিক সমস্যা বা মানসিক সমস্যায় হতে পারে? প্রস্রাবের ইনফেকশনের কিন্তু শুধুমাত্র এইটাই লক্ষণ না, মূল লক্ষণ হচ্ছে গায়ে জ্বর আসবে। ঠিক আছে, এখন গায়ে জ্বর আসার তো অনেকগুলো কারণ হতে পারে। যে কোনো ইনফেকশন, যেমন নিউমোনিয়া থেকেও জ্বর আসতে পারে, তার টনসিলের ইনফেকশন থেকেও জ্বর আসতে পারে, এছাড়া শরীরে যে কোনো ফোড়া উঠলেও জ্বর আসতে পারে। সুতরাং শুধু জ্বর দিয়ে আমরা বুঝতে পারবো না যে বাচ্চাটার যে ইনফেকশন কি প্রস্রাবে হয়েছে না অন্য কোথাও হয়েছে। তবে আমি যেটা বললাম যে প্রস্রাবের যে পরিবর্তনগুলো, স্বাভাবিক প্রস্রাব করা আর এই অস্বাভাবিক প্রস্রাব করার মধ্যে পার্থক্যগুলো যখন আমরা বুঝতে পারবো, সেই সাথে একটা রোগীর জ্বর থাকবে, তখন আমরা এটাকে ধরে নিতে পারি যে এই বাচ্চাটা সম্ভবত প্রস্রাবের ইনফেকশন হয়েছে। স্যার, ইউরিনে ইনফেকশন হলে মা বাবার করণীয় কি? যে কোনো ইনফেকশনই চিকিৎসার জন্য উপযুক্ত, চিকিৎসা করাতে হবে। ইনফেকশন কখনোই তার মানে জীবাণুঘটিত একটা ঘটনা ঘটে গেছে, এখানে অ্যান্টিবায়োটিক বা প্রয়োজনীয় ওষুধ না দিলে এই জীবাণুটা নিজের থেকে চলে যাবে না, উল্টো আরেকটু জটিলতার সৃষ্টি করতে পারে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব, যদি ওনার বাবা মা ধারণা করেন যে বাচ্চাটা অসুস্থ এবং বাচ্চাটার ইউরিন ইনফেকশন বা যে কোনো ইনফেকশনই হয়েছে, অনতিবিলম্বে আমি মনে করব যে বাচ্চাকে নিয়ে নিকটবর্তী হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র অথবা ডাক্তারের কাছে চলে যেতে হবে। এটা নিয়ে দেরি করলে যেটা হয় যে ইনফেকশনটা আরেকটু জটিল হয়ে যায়, পরবর্তীতে দেখা যায় যে হয়তো যেই স্বল্প মাত্রা চিকিৎসাতেই তার একটু ভালো হতো, সেটা হয়তো সুযোগটা কমে যায়, একটু জটিলতার সৃষ্টি হতে পারে, দীর্ঘমেয়াদী হতে পারে। মূলত এর কারণে বাচ্চাটা মানে একটু দীর্ঘদিন অসুস্থ থেকে এখানে ক্ষতিগ্রস্ত হতে পারে। স্যার, তাহলে কি চিকিৎসার মাধ্যমে ইউরিন ইনফেকশন সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব? মোটামুটিভাবে সম্ভব, যদি রোগ নির্ণয়টা ঠিক মতো হয়ে থাকে। আমাদের এখানে একটা সমস্যা হয়েছে যে আমাদের এই টেস্টগুলো, যেটা ইউরিনের ইনফেকশনে আমরা জীবাণুর উপস্থিতি দেখার জন্য যা করে থাকি, ইউরিন মাইক্রোস্কোপের নিচে আমরা পরীক্ষা করে থাকি, কালচার করে থাকি, এখানে আসলে বিভিন্ন ল্যাবের মানের কারণে অনেক সময় প্রকৃতভাবে রোগটা ধরা পড়ে না। যদি একটা ভালো মানসম্মত ল্যাবরেটরিতে পরীক্ষাগুলো করা হয় এবং ঠিকমতো রেজাল্ট আসে, তাহলে মোটামুটি রোগ নির্ণয় সম্ভব হয়, সেই ক্ষেত্রে চিকিৎসাটাও পরিপূর্ণভাবে দেওয়া যেতে পারে। স্যার, আপনি বলছিলেন যে ইউরিনের যে ইনফেকশন সেটা বোঝার জন্য ভালোভাবে টেস্ট করাটা খুব জরুরি, তো এই ফ্যাসিলিটিসগুলো কি দেশের সব জায়গায় রয়েছে?
এখানে মোটামুটি আমাদের বাংলাদেশে যেগুলো সরকারি পর্যায়ের যে ল্যাবরেটরিগুলো আছে, যেগুলো সরকারি স্বাস্থ্যকেন্দ্রের সাথে জড়িত, মানে প্রত্যন্ত অঞ্চলের কথা বলছি, সেগুলোর মান মোটামুটি কাছাকাছি ভালোই হয়। এখন যেগুলো প্রাইভেট ল্যাবরেটরি আছে, প্রাইভেট ল্যাবরেটরিগুলোর মধ্যে সব জায়গায় মান একরকম হয় না। যেখানে মনে করেন যে দেখাশোনার কেউ নেই বা সুপারভিশন হয় না, সেগুলোতে মান একটু হয়তো খারাপ হয়ে থাকে। আবার একদম গ্রাম মানেই যে সব কিছু খারাপ তাও না, অনেক ভালোও থাকতে পারে। সেই ক্ষেত্রে যিনি সংশ্লিষ্ট চিকিৎসক থাকবেন তার মতামতটাকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে যে উনি কোথায় করতে চাচ্ছেন, এবং আদর্শগতভাবে যদি সরকারি প্রতিষ্ঠান থেকে থাকে আমরা সেটাতেই করাতে পারি। আর যদি কোনো জায়গায় সরকারি প্রতিষ্ঠান ধরেন একটা গ্রাম পর্যায়ে যেখানে হয়তো কাছাকাছি হাসপাতাল নেই, সেই ক্ষেত্রে ওনার প্রাইভেটলি যেটা উনি বিশ্বস্ত মনে করবেন, এখন ওনার মতামতটাকে একটু আমাদেরকে ধরে নিতে হবে। কারণ বাবা মার পক্ষে আসলে জানা সম্ভব না যে এই জায়গার ল্যাবরেটরিটার মান ভালো কি খারাপ। অনেক সময় বাহ্যিক চাকচিক্য দেখে আমরা মনে করতে পারি যে এটা বুঝি খুবই ভালো মানের, আসলে সেটা না। এটা চিকিৎসকরাই ভালো বলতে পারবেন যে এই ল্যাবরেটরিটার মান বা এদের রেজাল্টের মানটা কেমন। স্যার, অনেক সময় আমরা দেখি যে অতিরিক্ত পানি পান করা বা কম পানি পান করা, পানির সাথে ইউরিন ইনফেকশনের একটা সম্পর্ক অনেকে বলে, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? হ্যাঁ, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন। এখানে আসলে আমরা এই যে আমাদের শরীরের প্রস্রাব বা ইউরিনটা তৈরি হয় কোথা থেকে, এটা কিন্তু আমরা যে বাইরে থেকে যে আমরা মুখে খাচ্ছি বিভিন্ন রকম লিকুইড বা তরল পদার্থ, সেটা পানি হতে পারে, শরবত হতে পারে, ডাল হতে পারে, যে কোনো লিকুইড, এই লিকুইডটাই কিন্তু আমাদের মূলত শরীরের মানে ইউরিন ফর্মেশনে সহায়তা করে থাকে। যদিও একদম না খেয়ে থাকলেও আমাদের ইউরিন ফর্মেশন হবে, কারণ ইউরিনটা তৈরি হয় আমাদের রক্তকে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়ে সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ মাত্রায় পানিটা বের হয়ে যায় ইউরিন আকারে। তবে পানির পরিমাণটা যদি স্বাভাবিক খেয়ে থাকে কেউ, তাহলে তার ইউরিনের ভলিউমটাও মোটামুটি স্বাভাবিক থাকে। এই যে পানি খাওয়ার ব্যাপারটা আমাদেরকে খুবই জরুরিভাবে আমরা দেখে থাকি। অনেকেরই আবার একটা স্বভাব থাকে বা অভ্যাস থাকে যে পানি কম খাওয়া। কেন পানি কম খাবে? কারণ বাচ্চাদের বিশেষ করে যে পানি কম খেলে তার প্রস্রাবের প্রবণতাটা একটু কম থাকে, এটা একটা স্বাভাবিক ধারণা। যদিও প্রস্রাবটা তার কন্ট্রোল করার কোনোই রাস্তা নাই, অটোমেটিক এটা তৈরি হবে, কিন্তু ধারণা করে থাকে পানি কম খেলে তো টয়লেটে যেতে হবে কম, সুতরাং পানিটা একটু কম খেলাম। বিশেষ করে দেখা যায় যে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে টয়লেটে যাওয়ার প্রবণতা আরও কমে যায়, কারণ তাদের একটা কমন একটা তাদের সমস্যা বলে থাকে যে টয়লেটটা পরিষ্কার না। তো টয়লেট পরিষ্কার না দেখে সে যেতে চাচ্ছে না, আলটিমেটলি কী করছে, সে প্রস্রাবটাকে জমিয়ে রাখছে, অথবা পানি কম খাওয়ার কারণে কিডনিটাকে একটু অস্বাভাবিক পর্যায়ে রেখে নিয়ে যাচ্ছে, যার কারণে ওখান থেকে ইনফেকশন হওয়ার একটা সুযোগ থাকে। সুতরাং পানি কম খাওয়াটা কখনোই স্বাস্থ্যের জন্য ভালো না, ইনফেকশনের জন্য ভালো না। পানি পর্যাপ্ত পরিমাণ খেতে হবে, পানি বা তরল না। কিডনির যে অন্যান্য রোগগুলো, এটার সাথেও কি পানি বা কোনো বিশেষ খাবারের কোনো সম্পর্ক আছে কিনা? অন্যান্য রোগ বলতে আমি যেটা আগে বলেছিলাম যে যদি আকারগত, আকৃতিগত বা জন্মগত যে সমস্যাগুলো, এগুলোর সাথে ঠিক পানির সরাসরি সম্পর্ক নেই। তবে যদি কিডনির ওরকম রোগ হয়ে যায় এবং কিডনি যদি কিছুটা বৈকল্য ধারণ করে, মানে কিডনি ফাংশন যদি কিছুটা কমে যায়, সেই ক্ষেত্রে আমাদের পানির পরিমাণটা আবার একটু অতিরিক্ত দেওয়া যাবে না, পানির পরিমাণটা কিছুটা কমিয়ে দিতে হবে। কারণ কিডনির কাজ হচ্ছে শরীরে যে পানি জমে আমরা খাচ্ছি, এই পানিটার নির্দিষ্ট পরিমাণ সে বের করে দেয়। কিন্তু কিডনি যদি নিজেই কাজ করতে অক্ষম হয়, তখন এই পানির পরিমাণটা যা দিচ্ছে শরীরের মধ্যে জমে যায়, তখন বাচ্চাটা দেখা যায় ফুলে যায়। সেই ধরনের ফোলা ধরনের যে রোগগুলো আছে, সেখানে আমরা পানির পরিমাণটা তুলনামূলক কিছুটা কমিয়ে দিই। স্যার, তাহলে সেক্ষেত্রে ওটা মনে হয় আমাদেরকে চিকিৎসকেরাই ঠিক করে দিবেন। অবশ্যই এখানে আসলে ব্যক্তিগতভাবে নিজস্ব সিদ্ধান্তের কোনো উপায় নেই। রোগের উপর ভিত্তি করে আমরা এই পানির পরিমাণ স্বাভাবিক থাকবে নাকি বাড়বে না কমবে খাওয়ানোটা, এটা আমরা নির্ভর করে থাকি। তবে মোটের উপরে আমরা বলতে হবে যে যথেষ্ট পরিমাণে পানি বা তরল খাওয়াতে হবে। কিন্তু অবশ্যই কোনো কমার্শিয়ালি ড্রিঙ্কসগুলো আছে, সফট ড্রিঙ্কস বলেন বা যেই নামেই হোক, অনেক নামেই এখন পাওয়া যায়, এইগুলোকে বাদ দিয়ে, কারণ এইগুলোর মধ্যে এমন কিছু জিনিস মেশানো থাকে যেগুলো শরীরের জন্য তো খারাপ, কিডনির জন্য আরও খারাপ। স্যার, আপনি বলছিলেন সফট ড্রিঙ্কসের কথা। আসলে সন্তানেরা তো সফট ড্রিঙ্কস খেতে খুবই পছন্দ করে, তারা তো ওটার মাধ্যমেই নিজেদের ফ্লুইড এই জিনিসটাকে ঠিক করার পছন্দ করে, কিন্তু এটা তাহলে আসলে মা বাবা হিসেবে আমরা বন্ধ রাখার চেষ্টা করব। আসলে আমরা জানি কি যে সফট ড্রিঙ্কস খেতে ভালো লাগে, কারণ ওর মধ্যে কিছু এমন কিছু মেশানো থাকে যেটাতে বাচ্চারা আগ্রহী হয়, বাচ্চাদের খেলে ভালো লাগে, কিন্তু এই জিনিসগুলো আবার প্রকারান্তে খারাপ শরীরের জন্য। এখন একটা শিশু তো নিশ্চয়ই সে নিজে নিজে সফট ড্রিঙ্কস
কিনে আনতে পারবে না বা বাজার থেকে আনতে পারবে না। এটা কারা দেয়? আমাদের বাবা মারা বা যারা আদর করে আমাদের অন্যান্য আত্মীয় স্বজনরা বা তার শুভাকাঙ্ক্ষীরা দেয়। ধারণাটা কি যে এটা দিলে বাচ্চা খুশি হবে, ও খেয়ে ভালো থাকবে। এবং কিছু কিছু পানীয়ের সাথে আবার অ্যাডভার্টাইজ করা হয় যে এইটা অমুক উপকার হয়, তমুক উপকার হয়, ইত্যাদি ইত্যাদি। এখন বাবা মাকে জানতে হবে যে এই ধরনের যে বাণিজ্যিকভাবে যে সমস্ত পানীয় পাওয়া যায় এগুলো শরীরের ভালো করার থেকে খারাপ করে বেশি, সুতরাং এগুলো দেওয়া যাবে না। তাহলে কি দিতে হবে? অবশ্যই বাচ্চাকে শুধু পানি দিলে তো সারাক্ষণ বাচ্চা খাবে না, সুতরাং বাচ্চাকে মাঝে মাঝে তাকে প্রয়োজনীয় ডিরেক্টলি আমরা যদি ফলের রসটাকে ঘরে তৈরি করে যদি শরবত করে দিতে পারি, মোট কথা তরল খাওয়াতে হবে। স্যার, নির্দিষ্ট পরিমাণ পানির কথা যে বললেন, সেক্ষেত্রে কি আসলে কোনো বয়স ভেদে বা ওজন ভেদে পানির কোনো নির্দিষ্ট পরিমাণ আছে? হ্যাঁ আছে, সেটা আমরা যারা চিকিৎসকরা আমরা পানির নির্ধারণ করে থাকি। আমরা ওজনের উপর ভিত্তি করে আমাদের একটা হিসাব আছে। যেমন আমরা যদি ওজন ধরে থাকি, প্রথম 10 কেজি ওজনের জন্য আমরা 100 মিলিলিটার 100 মিলিলিটার পার কেজি বডি ওয়েটে আমরা ফ্লুইড পানীয়টা নির্ধারণ করে থাকি, আমাদের দৈনন্দিন চাহিদা। তারপরে পরবর্তী 10 কেজির জন্য প্রতি কেজিতে 50 মিলিলিটার পার কেজি বডি ওয়েট করব। এরপরে আমরা পরবর্তী যে যত এক্সট্রা কেজি থাকবে ওজন, যদি থাকে ধরেন 23-24 কেজি ওজন হলো, সেই ক্ষেত্রে তখন আমরা 20 মিলিলিটার পার কেজি বডি ওয়েটে, তার মানে আমরা ভেঙে ভেঙে আমরা একটা হিসাব করে থাকি, এটা রাফলি। তবে ধরে রাখতে পারেন যে একটা শিশু যখন 5 বছর বয়স পর্যন্ত 1 থেকে 1.5 লিটার পরিমাণ পানীয় তাকে দিতে হবে। আমি পানি বলছি না, পানীয়, কারণ শুধুমাত্র পানি আমরা খাওয়াবো না, আমরা সব মিলিয়ে আমরা টোটাল আমরা একটা পরিমাণ আমরা নির্ধারণ করব যে একটা টার্গেট করতে হবে 1 থেকে 1.5 লিটার পানি বা পানীয় যেন তাকে 24 ঘন্টায় শিশুদেরকে দেওয়া হয়। তাহলে স্যার মেসেজটা হচ্ছে যে 5 বছরের নিচে কমপক্ষে 1 লিটার থেকে 1.5 লিটার পানীয় অবশ্যই প্রতিদিন 24 ঘন্টার মধ্যে, মানে সকালে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত এই সময়টাতে তাকে এই পরিমাণ পানীয় বা লিকুইড তাকে খাওয়াতে হবে, যে কোনো ফর্মেই হোক। স্যার, অনেক সময় দেখা যায় যে অজ্ঞানতার কারণে আমরা ইউরিন ইনফেকশনের যে চিকিৎসা সেটা করাতে পারি না। তো চিকিৎসা যদি না করানো হয় সেক্ষেত্রে এখান থেকে কোনো জটিলতার সম্ভাবনা আছে কিনা? অবশ্যই আছে, এটাই আমাদের মূল গুরুত্বপূর্ণ জিনিস। যে কোনো যতবারই ইনফেকশন হোক না কেন, প্রথমে আমাদের ধারণা করতে হবে ইনফেকশনটা কেন হয়েছে, দ্বিতীয়ত ধারণা করতে হবে ইনফেকশনটা বারবার হওয়ার সুযোগ আছে কিনা। কারণ কিছু কিছু জন্মগত ত্রুটির কারণে, স্ট্রাকচারাল বা আকৃতিগত পরিবর্তনের কারণে বারবার ইউরিন ইনফেকশন হওয়ার একটা সুযোগ থাকে। সবার ক্ষেত্রে না, কারো কারো ক্ষেত্রে। ধরেন ইনফেকশনটা হয়েছে তার প্রস্রাবের থলিতে, তখন সেখানে যদি আমরা চিকিৎসা করি তাহলে ইনফেকশনটা সেখানে শেষ হয়ে যায়। কিন্তু যদি দেখা যায় আমরা চিকিৎসা করা হলো না, তখন কিন্তু ইনফেকশনের জীবাণুটা আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে এবং এক পর্যায়ে সে কিডনি পর্যন্ত চলে যেতে পারে। এখন কিডনি পর্যন্ত গেলে যে সমস্যাটা হবে যে সেখানে যখন ইনফেকশন হবে তখন এটা অনেক জটিল অবস্থা, এবং তখন বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ইঞ্জেকশন না দিয়ে, অ্যান্টিবায়োটিক না দিয়ে তখন চিকিৎসা সম্ভব হয় না। ধরেন ওই পর্যায়েও পার হয়ে গেল যে চিকিৎসা করা হয়নি, তখন এই ইনফেকশনের কারণে কিডনির যেই নর্মাল টিস্যু আছে, এই টিস্যুগুলো আস্তে আস্তে তারা লোকালি বা স্থানীয়ভাবে রিয়াকশন করে দেখা যায় যে ওই টিস্যুগুলো নষ্ট হয়ে যায়। যে আমাদের যেমন শরীরের বিভিন্ন অংশ যেমন কেটে গেলে দেখা যায় যে একটা স্কার টিস্যু ফর্ম হয়ে যায়, সেরকমই কিডনিতেও স্কার টিস্যু ফর্ম হয়ে যায়। ক্ষতিটা তখনই হয় যে কিডনির যেই অ্যাক্টিভ সেলগুলো আছে ওই স্কার টিস্যুতে গিয়ে ওই অ্যাক্টিভ সেলগুলো নষ্ট হয়ে যায়। তার ফলে ওভারঅল একটা কিডনির কার্যক্ষমতা আস্তে আস্তে কমে যেতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে হয়তো দেখা যায় ইনফেকশনের কারণেই অনেক বাচ্চারই দেখা যায় কিডনি ফেইলিউর বা কিডনি নষ্ট হয়ে যাওয়ার সুযোগ থাকে। তাহলে স্যার আসলে সঠিক সময়ে চিকিৎসাটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এখানে কোনো বিকল্প নেই। যদি ইনফেকশন হয়েই যায় এবং সেটাকে রোগ নির্ণয় করে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া এবং সময় মতো চিকিৎসা দেওয়া অবশ্যই জরুরি। স্যার, আমরা আলোচনা করলাম যে ইউরিন ইনফেকশন হলে আমরা কি করব। তো শুরু থেকে এই ইনফেকশনটা যাতে নাই হয় সেক্ষেত্রে মা বাবা হিসেবে আমরা কি করতে পারি? হ্যাঁ, অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা কেউই চাই না যে আমাদের শিশুদের একটা রোগ হোক, বিশেষ করে এরকম ইনফেকশন জনিত রোগ হোক। তাহলে কি করতে হবে? আমরা প্রথমেই বলেছি পর্যাপ্ত পরিমাণ পানি বা পানীয় খাওয়াতে হবে যেন প্রস্রাবের পরিমাণটা স্বাভাবিক থাকে। দ্বিতীয় কথা হচ্ছে যে সাধারণ একটা সমস্যা যেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য, হ্যাঁ, সেই কোষ্ঠকাঠিন্য যেন না হয়। কারণ আমরা দেখেছি যে সমস্ত শিশুদের কোষ্ঠকাঠিন্য থাকে তাদের একই সাথে প্রস্রাবের ইনফেকশন হওয়ার সুযোগটা অনেক বেশি থাকে। এই জন্য কোষ্ঠকাঠিন্য
যেন না, বা কনস্টিপেশন যেটাকে বলে থাকি, এটা যেন না হয় সেটার ব্যবস্থা করতে হবে। এবং তৃতীয়ত আরেকটা জিনিস আমাদের করতে হয়, যেটা হচ্ছে অনেক বাবা মা তার বাচ্চাদেরকে দেখা যায় যে একটু ফ্যাশন সচেতন হওয়ার কারণে হোক আর যেই কারণে হোক খুব টাইট গার্মেন্টস বা প্যান্ট বা আন্ডার গার্মেন্টস এগুলো পরানোর অভ্যাস করে থাকেন। এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে, কারণ দেখা গিয়েছে যে যারা এরকম টাইট খুব আঁটো জামা কাপড় পরানোর অভ্যাস থাকে যে সমস্ত বাচ্চাদের, তাদের ক্ষেত্রে একটা ইউরিন ইনফেকশন হওয়ার একটা বেশি থাকে। কারণ হয় কি যে এটা চাপা থাকার কারণে তার প্রস্রাব করার প্রবণতাটা কমে যায়। সবশেষে আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে কৃমি। বাচ্চাদের যাদের কৃমি থাকে, এই কৃমির একটা কারণে প্রভাবে ইউরিন ইনফেকশন হওয়ার সুযোগ থাকে। সেই কারণে বাচ্চাদেরকে প্রতি 4 থেকে 6 মাস পর পর কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে, সেটা লক্ষণ থাকুক আর না থাকুক। এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য যে লক্ষণ থাকুক কিংবা না থাকুক কৃমির ওষুধটা খাওয়াতে হবে নির্দিষ্ট সময় পর পর। স্যার, টয়লেটের কথা বারবার চলে আসছে, সেক্ষেত্রে সন্তানেরা তো সব সময় আসলে বাসায় থাকে না, অনেক সময় স্কুলে থাকে বা হয়তো বা কোনো প্লেগ্রাউন্ডে থাকলো, সেক্ষেত্রে আসলে মা বাবার বাইরে স্কুল কর্তৃপক্ষের কোনো দায়িত্ব আছে কি না? স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব আছে, আবার এতগুলো ছাত্র একটা স্কুলে তো আর 1-2 জন ছাত্র থাকে না। সেই ক্ষেত্রে ওনারা যেটা করতে পারেন যে ক্লাস শিক্ষকের মাধ্যমে ওনারা যদি একটা উপদেশ দিয়ে থাকেন বাচ্চাদেরকে, তোমরা অবশ্যই তোমাদের টিফিন পিরিয়ডে অন্তত একবার হলেও তোমরা টয়লেটে যাবে, প্রস্রাব করবে, এগুলো যদি ওনারা উপদেশ দিয়ে থাকেন, সেই সাথে প্রতিটি স্কুলে যদি টয়লেটগুলো পরিষ্কার রাখার ওনারা ব্যবস্থা রাখেন কর্তৃপক্ষের মাধ্যমে, এবং ছেলে এবং মেয়ে যদি 2 ধরনেরই ছাত্র থাকে, একই সাথে কোএডুকেশন থাকে, সেই ক্ষেত্রে আলাদাভাবে টয়লেট নির্মাণের ব্যবস্থা করে থাকেন, তাহলে অবশ্যই এটা উপকারী হবে। এবং এখানে কর্তৃপক্ষের রোলটা হবে টয়লেটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত রাখা এবং ছাত্রদেরকে তাদের শিক্ষকের মাধ্যমে পরামর্শ দেওয়া, উপদেশ দেওয়া যে তোমরা নিয়মিত তোমরা টয়লেটে যাবে। মানে এটাকে একটু উৎসাহিত করা দরকার। কারণ অনেক সময় যেটা বললেন যে খেলাধুলার সময় সে ব্যস্ত থাকে, সে চায় না যে 5টা মিনিট নষ্ট হোক, হ্যাঁ সেটা করে, সেটাও যেন তারা অবশ্যই টয়লেট করে তারপর সে খেলাধুলা করে, অথবা খেলাধুলার পরে টয়লেট করে বাকি ক্লাস করে, সেটা উপদেশটা আসলে শিক্ষকরাই দিতে পারেন। এখানে বাবা মা যেহেতু সাথে থাকছেন না, ওইটা পরামর্শটা ওনাদের এতটা কার্যকর হবেও না। স্যার, আমরা কিন্তু আজকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম আপনার সাথে আলোচনা করে, এবং আমি নিশ্চিত এই তথ্যগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের সন্তানেরা ইউরিন ইনফেকশন থেকে অবশ্যই দূরে থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। কথা হচ্ছিল শিশুদের প্রস্রাবের সংক্রমণ বা ইউরিন ইনফেকশন নিয়ে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সন্তানদের ভালো রাখবেন। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।